সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফ্রন্টলাইন দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি, শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বিএনপি, আর মোহাম্মদ রাশেদ খান, সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ। দুজনকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। দুদু ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে যে এই মুহূর্তে তো রাজনীতি, অর্থনীতি সব মিলে একটা, তারপরে বিশ্ব পরিস্থিতিও আছে, উপমহাদেশের একটা যুদ্ধ পরিস্থিতিও কয়েকদিন আগে শেষ হলো যুদ্ধবিরতির মধ্য দিয়ে। যাই হোক, এই অবস্থায় বাংলাদেশের রাজনীতি বা অর্থনীতি কেমন দেখছেন আপনি? জি মতো ভাই, আপনাকে ধন্যবাদ, রাশেদকে শুভেচ্ছা। আসলে বাংলাদেশের গত বছরের জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান, স্বৈরাচারের পতন, এই আন্দোলনটা সুদীর্ঘ রাজনৈতিক সংগ্রাম বা লড়াই। যেমন 15-16 বছরের যে লড়াই, মুক্তিযুদ্ধের সময়ও 71-এর মুক্তিযুদ্ধ নিয়ে অনেকে শুধু 71-কেই ভাবে দেখে, কিন্তু এর পিছনে আবার একটা সুদীর্ঘ পাকিস্তানের লড়াই ছিল। তারই যুগসন্ধিক্ষণ ছিল 71। ঠিক তেমনি আমার কাছে মনে হয়েছে যে গত 24-এর যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের বাঙালির লালিত স্বপ্ন হচ্ছে গণতন্ত্র, অর্থাৎ মুক্ত জীবন, যেটি 71 সালে পেয়েছিল, মুক্ত ভাবনা, মুক্ত স্বপ্ন। 71 পরবর্তীতে যেমন সেটা হোঁচট খেয়েছিল, এখন আমার কাছে মনে হচ্ছে রাজনীতিটা যেভাবে গতিময় হওয়ার দরকার ছিল, স্বাচ্ছন্দ্যে রাজনৈতিক দল, নেতা কর্মীরা চলতে ফিরতে পারত, হয়তো আক্ষরিক অর্থে তারা চলতে ফিরতে পারছে, কিন্তু একটা হতাশার মধ্যে, স্বপ্ন কি বিসর্জন দিতে হবে, স্বপ্ন কি ধরাছোঁয়ার বাইরে চলে যাবে, অর্থাৎ জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিব, জনগণ তার পছন্দের প্রার্থী দলকে নির্বাচিত করবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, যেটি দীর্ঘকাল প্রতারিত হয়েছে। অর্থাৎ নির্বাচনের নামে একটা তামাশা হয়েছে, জালিয়াতি হয়েছে, যেটা আপনি নিজেও জানেন। তো সেটির থেকে বেরিয়ে আসার যে সম্ভাবনাটা দেখা দিয়েছিল, আপনি যে অর্থনীতির কথা বললেন না, অর্থনীতির স্বাভাবিক গতিতে কখনো নামছে, কখনো উঠছে, সিন্ডিকেট মুক্ত হয়েছে, মানে বাজার অর্থনীতি বা সবকিছু। এই যে আমরা বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে খুব ঢাকঢোল পিটালাম, আমি জানি না, আমি অর্থনীতির ছাত্র না, আমি খুব বেশি খোঁজ রাখিনি, কিন্তু যতটুকু দেখেছি তার উৎসাহব্যঞ্জক এটা আমার কাছে মনে হয়নি, আশাবাদী হওয়ার মতো কিছু নেই। তো একটা রাজনৈতিক দল মানুষকে স্বপ্ন দেখায়, আশার জন্ম দেয়, কিন্তু এই সরকারের সেই কাজটা তো দরকার ছিল না। এই কারণে ছিল না, এই সরকার মুখ্যত একটি কেয়ারটেকার বা একে অন্তর্বর্তীকালীন, এটা মানে কাজ চালিয়ে নেওয়ার, রেগুলার কাজগুলো চালিয়ে নেওয়ার। কিন্তু একটা রাজনৈতিক দলের যে কাজগুলো মনে হয় বা নির্বাচিত সরকারের, সেই কাজগুলো সে কাঁধে নেওয়ার চিন্তা করছে। আমার কাছে মনে হয়েছে এটি তার কাজ না, এটি রাজনৈতিক সরকারও না। ডক্টর ইউনূস সহ এই সরকারে ছোট বড় যারাই আছে তারা রাজনীতিবিদ না, বা রাজনীতির সঙ্গে তারা কখনো সম্পৃক্ত ছিলেন, এটা আমার কাছে মনে হয়নি। অর্থাৎ রাজনীতি, অর্থনীতি, সামাজিকতা কোথায় যেন আটকায়ে গেছে। আপনার কি মনে হয় কোথায় আটকালো? আটকাচ্ছে, আমি গণতন্ত্র মুখে মুখে যেটা গত সরকারেও ছিল, এখনো সেটা আছে। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে প্রতিটি রাজনীতি দলের সমর্থন এই সরকার পেয়েছে এবং রাজনীতি দলের মধ্য দিয়ে জনগণের সরকার পেয়েছে, কিন্তু সেই সমর্থনকে কাজে লাগানোর যে বিচক্ষণতার দরকার, যে প্রজ্ঞার দরকার, আমার কাছে মনে হয়েছে তারা দেখাতে ব্যর্থ হয়েছে। অর্থাৎ নির্বাচিত একটি সরকার তার পদক্ষেপগুলো তারা নিতে পারে নাই। নির্বাচিত ভোটার বা নির্বাচিত পরিস্থিতি, নির্বাচনের পরিস্থিতি সৃষ্টি একেবারে পুরোপুরিভাবে তারা মানে ব্যর্থ হয়েছে। রাশেদ খানের কাছ থেকে আমরা জানতে চাচ্ছিলাম, যেটা বিশেষ করে বাংলাদেশের রাজনীতি নিয়ে, যেটা দুদু ভাইকে প্রশ্ন করেছিলাম যে এই মুহূর্তে তিনি কি দেখছেন। তিনি অনেকগুলোই বলেছেন যে আসলে উনি আরও ভালো কিছু আশা করেছিলেন, কিন্তু সেটা হয়নি কেন?
ধন্যবাদ আপনাকে সহ দুদু ভাই এবং সকল দর্শকবৃন্দকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। আমরাও আসলে সরকারের কাছ থেকে যে ধরনের প্রত্যাশা করেছিলাম সেই প্রত্যাশা আসলে পূরণ হচ্ছে না। আগামীতে কি হবে সেটি একটি সম্ভাবনা, সেটি এই মুহূর্তে বলা যাচ্ছে না। বাট সরকারের গত 9 মাসের যে অর্জন সেটি আসলে আমার কাছে ভালো মনে হচ্ছে না। আজকেও বণিক বার্তার একটি সংবাদ, সেটা আসলে বিডার নির্বাহী চেয়ারম্যানকে নিয়ে করা হয়েছে যে তিনি আকাশে উঠছেন কিন্তু বিনিয়োগ কমছে। দেখেন, চীনের সরকারের আমন্ত্রণে আমি চীনে গিয়েছিলাম। আমাদের সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান স্যার সহ অনেকে ছিলেন। তো সেখানেও চীনের যারা ফরেন মিনিস্ট্রিতে আছে তাদের সাথেও কথা হয়েছে। এছাড়া বাংলাদেশে যখন বিভিন্ন আপনার আন্তর্জাতিক এজেন্সি বা বিভিন্ন এম্বাসির সাথে বৈঠক হয়, বোঝার চেষ্টা করি আসলে তাদের দেশ থেকে বিনিয়োগ বাংলাদেশে আসবে কি না। তো এই বিষয়ে আমি প্রায় মাসখানেক আগে একটি লেখা প্রকাশ করেছিলাম আমার ফেসবুক পেজে। তো সেখানে আমি উল্লেখ করেছিলাম, দেখেন এই পরিস্থিতিতে কেউ ঝুঁকি নিয়ে আসলে বিনিয়োগ করতে চায় না। তো অনেকে আসলে যারা আবেগী তারা জিনিসটা বুঝতে পারেনি। তারা মনে করছে যে এত ভালো প্রেজেন্টেশন, এত মিষ্টি কথা, হ্যাঁ, বিদেশিরা মুগ্ধ, বাংলাদেশের জনগণ মুগ্ধ, আর বিনিয়োগ আসবে না। তো বিষয়টা হয়ে গেছে, আমরা ওই যে ডেস্টিনি দেখেছি না, যে মানুষকে অনেক সুন্দর সুন্দর মিষ্টি মধুর কথা বলতো, কিন্তু কাজের তো কাজ নাই। তো এখন এই বিডার চেয়ারম্যানের যে কার্যক্রম, আমার কাছে আসলে সেটাই মনে হচ্ছে। আজকেও যে নিউজ, সেখানে 2023-24 অর্থ বছরে 9 মাসে এফডিআই যেটা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, সেটা 26% কমেছে। এছাড়া মূলধন যন্ত্রপাতি আমদানি, এটার ঋণপত্র যে নিষ্পত্তি, অর্থাৎ এই আমদানিটা প্রায় 28.68% কমেছে। তার মানে যে গল্প আসলে মানুষকে শোনানো হচ্ছিল সেই গল্প আসলে আমার কাছে সঠিক মনে হয়নি। এখন তো এই অবস্থা, সামনে তো আরও ইলেকশন কেন্দ্রিক আন্দোলনটা হবে, বাংলাদেশ আরও বেশি অস্থিতিশীল হবে, কারণ সরকার আসলে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিতে পারে নাই। আমরা দেখেছি যে সরকারের সাথে সংশ্লিষ্ট পার্টিরা যখন আসলে যমুনা ঘেরাও করে আন্দোলন করে, তখন অন্যরা তো সুযোগটা পেয়ে যায়। আমরা তো এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে দেখলাম যে আন্দোলনটা শাহবাগ কেন্দ্রিক না হয়ে, আন্দোলনটা প্রেস ক্লাব কেন্দ্রিক না হয়ে, যেখানে 144 ধারা অর্থাৎ ডিএমপির নিষেধাজ্ঞা ছিল, সেখানে কিন্তু গিয়ে বসে পড়লো এবং যমুনা ঘেরাও করলো। তো এর পরবর্তীতে যখন ইলেকশনের প্রশ্ন আসবে, বিএনপি কি তখন প্রেস ক্লাবে আন্দোলন করবে? সরকার যদি আসলে বিএনপির কথা বা গণ অধিকার পরিষদের কথা বা জামাত ইসলাম বলেন, ইসলামী আন্দোলন বলেন, যতগুলো দল আছে, যার যে দাবি দেওয়া আছে, সরকার যদি না শোনে, তো মানুষের তো সেই অভ্যাসটা হয়ে গেল যে কেউ দেখিয়ে দিল যে যমুনা ঘেরাও করা। আর যে বিষয় দেখেন, সরকার তো আসলে বিভিন্ন বিষয়ে মানুষকে যে প্রতিশ্রুতি দিচ্ছে সেটার আসলে সরকার পূরণ করতে পারছে না। যেমন রমজানের সময় আমরা দেখলাম যে হ্যাঁ, নিত্যপণ্যের দাম কম ছিল, ওই সময় ঈদ যাত্রায় আসলে সমস্যা হয়নি। কিন্তু এখনকার যে যাত্রা, রাস্তাঘাটে ট্রাফিক সমস্যা, এখানে খুঁড়ে রেখেছে, এইখানে কাদা, এখানে বালু, এত এত সমস্যা। দ্বিতীয়ত বাজারে তো আগুন লেগেছে, প্রত্যেকটা জিনিসের দাম, মাছ, মাংস, সবজি, মশলা, সব কিছু কিন্তু আকাশ চুম্বি। এছাড়া আরও কিছু সমস্যা আমরা লক্ষ্য করছি যে মানবিক করিডোর নিয়ে হঠাৎ করে একটা সংকট আলোচনা শুরু হলো, এবং রোহিঙ্গা বলা হলো যে 1,80,000 রোহিঙ্গা ফেরত পাঠানো হচ্ছে, খুব কনফিডেন্টলি বলা হলো। এরপরে আমরা দেখলাম উল্টো 1,80,000 রোহিঙ্গা বাংলাদেশে এসেছে। চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অনেক কোম্পানি তারা কিন্তু নিতে চায়, কিন্তু আমরা লক্ষ্য করছি এই বন্দর আসলে একটি মার্কিন ভিত্তিক দুবাই কোম্পানিকে দেওয়ার একটি চক্রান্ত চলছে। তো এই যে স্বাধীনতা, সার্বভৌমত্ব আসলে কোন পথে যাচ্ছে আমরা বুঝতেছি না। একদিকে আমাদের যিনি পররাষ্ট্র উপদেষ্টা রয়েছেন, তিনি বলেন যে আমাদের সবকিছু ওকে, মানবিক করিডোর আমরা করছি। অন্যদিকে আবার প্রেস সচিব এসে অন্য কথা বলেন, আবার রোহিঙ্গা বিষয়ক যিনি হাই রিপ্রেজেন্টেটিভ আছে তিনি আরেক কথা বলেন। আসলে আমরা গোলক ধাঁধার মধ্যে রয়েছি, সরকারের কথা কাজের মধ্যে কোনো কিছু আমরা মিল পাচ্ছি না। আরেকটি বিষয় সেটি হলো, দেখেন একটি সরকার আমার কাছে মনে হয়, যেটি ভাই বললেন যে যা প্রত্যাশা করেছিলাম সেটি আসলে পাচ্ছি না। আনলিমিটেড কি কোনো কিছু আপনার চলে নাকি? আমাদের জীবনেরও একটা লিমিট আছে, হয় 80-70 বছরের ভিতরে আমরা মারা যাই। তো এই সরকার আনলিমিটেড চলতে চাচ্ছে। সরকার দায়িত্ব নেওয়ার পরে তো তার 3 মাসের, 6 মাসের, 9 মাসের, 1 বছরের একটা প্ল্যান দিতে পারতো, কিন্তু এখনো পর্যন্ত আমরা জানি না। সরকার বলছে যে ইলেকশনটা এই বছরের ডিসেম্বরের মধ্যে অথবা আগামী বছরের জুনের মধ্যে হতে পারে, হবে এটা বলে নাই, হতে পারে। তো হতে পারে, এটা তো না হইতে পারে।
আমরা তো সরকার অনেক কথার মধ্যে আসলে তো আমরা দেখছি যে এক কথা বলেছে, সেটি কিন্তু হয়নি। যেমন আমরা দেখেছি যে আপনার এই যে ফরেন ইনভেস্টমেন্টের কথা একরকম বললো, হইলো না তো। তো এরকম রোহিঙ্গা নিয়ে এক ইস্যু আনলো সামনে যে রোহিঙ্গা ফেরত যাচ্ছে, সেটা তো হইলো না। তো সরকারকে আমরা এই মুহূর্তে, আমার কাছে মনে হয় না যে সরকারকে আর বিশ্বাস করা কঠিন, বরং সরকারকে চোখে চোখ রাখাটাই আসলে উত্তম। যেমন অর্থনৈতিক অবস্থা আমি মনে করি আগের থেকে খারাপ হয়েছে, রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল ডে বাই ডে আরও হবে, নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। দেখেন, এই উপদেষ্টারা শুধুমাত্র উন্নয়নের কথা বলছে, কিন্তু সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব কি ছিল? গণহত্যার বিচারে গুরুত্ব দেওয়া। 9 মাসে আপনি তো খুব বেশি আওয়ামী লীগের যারা অপরাধী ছিল তাদেরকে গ্রেপ্তার করতে পারেননি। 28 অক্টোবরে বিএনপি সহ আমাদের উপর যে দমনপীড়ন হলো, এরপরে বিএনপি, জামাত বা ভিন্ন মতের বা গণ অধিকার পরিষদ যারা বিরোধী শক্তি ছিল, তাদের 32,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলো মাত্র 2 থেকে 3 সপ্তাহের মধ্যে। আওয়ামী লীগের এই যে এতদিন 9 মাস অতিবাহিত হয়েছে, আওয়ামী লীগের জেলায়, পাড়া, মহল্লায় আমরা সব জায়গায় অপরাধী দেখেছি, এখনও তো সব মিলে 5,000 অপরাধীকে তারা গ্রেপ্তার করতে পারেনি। বরং আমার কাছে তথ্য রয়েছে যে এই উপদেষ্টাদের কেউ কেউ রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের সাথে জড়িত ছিল, সেই তথ্য প্রকাশিত হয়ে গেছে। এছাড়া এই উপদেষ্টাদের 2 জন উপদেষ্টা 3 জন ডামি এমপির জামিন করিয়েছে। আমার নিজ জেলা, আমার সদর, সেখানকার আওয়ামী লীগের একজন এমপিকে জামিন করিয়েছে। তো হাইকোর্ট থেকে জামিন দিত না, রাষ্ট্রপক্ষ হয়তো বাধা দিত, যে কারণে নিম্ন আদালত থেকে জামিন করিয়েছে। তো সরকারের মূল কাজ ছিল আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে ধরা, গণহত্যার বিচার করা এবং রাষ্ট্র সংস্কার ঐক্যমতের ভিত্তিতে করা, একটা জুলাই সনদ তৈরি করা। দেখেন, আমরা কিন্তু দলগুলো আমরা মতামত দিয়ে দিয়েছি, কিন্তু সরকার যেভাবে দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্র সংস্কার করতে পারত, আমার মনে হচ্ছে যে সরকারের অনাগ্রহ রয়েছে। আর নির্বাচন নিয়ে কথা বললে সরকারের মুখটা কালা হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়। অনেক ধন্যবাদ দুদু ভাই। মানে রাশেদ কিন্তু অনেকগুলো বিষয় সামনে নিয়ে আসছেন। আমি যেটা কি হচ্ছে যে সরকার কেন রাজনৈতিক দলগুলো কি আস্থা বা বিশ্বাস করতে পারছে না, কেন? যেটা রাশেদ বলেছেন। না না, রাশেদ অনেকগুলো যৌক্তিক কথাই সে উপস্থাপন করেছে তার মতো করে, সে তার ভাষায়। কেন বিশ্বাস করতে পারছেন এই জায়গাটায় আমার কাছে মনে হচ্ছে এই সরকার হচ্ছে ঠিক রাজনৈতিক সরকার না, এটা একটা এনজিও বা ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি, যারা কোনোভাবে রাষ্ট্র পরিচালনায় কখনো কোনো কালে ছিল না এবং থাকবে এই ধরনের ভাবনার মধ্যে তারা ছিল না। একটা ঘটনার প্রেক্ষিতে, একটা অবস্থার প্রেক্ষিতে আমরাই তাদেরকে ডেকে এনেছি। ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যক্তিগতভাবে আমি তাকে পছন্দ করি, অনেকেই করে। তিনি 2-4 জন ব্যক্তির মধ্যে একজন যা দেশে এবং সারা বিশ্বে ভালো মানুষ হিসাবে, দক্ষ মানুষ হিসাবে পরিচিতি লাভ করেছে। তা আমার কাছে মনে হয়েছে নানান বিবেচনায় তার কাছ থেকে ভালো কিছু আমরা পাবো, এই জন্যে 1/11-এর পরেও তাকে চয়েস করা হয়েছিল, কিন্তু যে কোনো কারণে হোক তিনি এই দায়িত্বটা নেন নাই। কিন্তু এখন এই জিনিসটা আস্তে আস্তে কেউ কেউ ব্যাখ্যা করছে, ফিকে হয়ে যাচ্ছে, ব্যাখ্যা করছে এরকম যে তিনি বোধহয় বেশি দিন থাকতে চাচ্ছেন। তার ঘনিষ্ঠ মহল থেকে বলছে সে কিছু একটা করতে চায়। সোশ্যাল মিডিয়াও এক ধরনের গল্প ছড়িয়ে দেওয়া হয়েছে, ইনি এই কাজগুলো ইতিমধ্যে করে ফেলেছে। যখন জিনিসপত্রের দাম একটু কমেছে, হ্যাঁ তিনি দক্ষ, যখন বেড়েছে তখন আর এই মহলটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মূল কাজটা কি আমার কাছে যেটা মনে হয়েছে, তিনি অনেকগুলো সংস্কারের কথা সামনে নিয়ে এনেছেন। 9 মাসের ভিতরে অনেক কিছু হতে পারে, কিন্তু এখন এই 9 মাসে বিশ্লেষণ করলে এতটাই হতাশ হতে হবে যা মানে বলে শেষ করা খুব কঠিন। অনেক মা তো গর্ভধারণ এই 9 মাসে একটা শিশুরও জন্ম দিয়ে দেয়, তো সেই প্রত্যাশা আমি তার কাছে করছি না। কিন্তু নির্বাচনের সামান্য একটি ঘোষণা, যেটি বাংলাদেশের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ, সব রাজনৈতিক দল তাকে সমর্থন করছে, তার সঙ্গে আলোচনা করছে, কিন্তু তিনি ফিডব্যাক দিতে একেবারে পুরোপুরি মানে ব্যর্থ হয়েছেন, যেটা রাশেদ নিজেই উল্লেখ করেছে। হতে পারে, মানে এই হতে পারে তো কোনো সিদ্ধান্ত না। তো সাংবিধানিকভাবে 90 দিনের ভিতরে শূন্যতা সৃষ্টি হলে, অর্থাৎ একটা সরকার শেষ করলে তার 90 দিন পরবর্তীর মধ্যে একটি সরকার আসার যে সিদ্ধান্ত হয়, সেটি 90 দিনের মধ্যে সাংবিধানিক বিধি ব্যবস্থা। কিন্তু এই সরকারের মেয়াদ কতদিন আসলে? এই জায়গাটাই তো হচ্ছে, এই সরকার দাবি করছে এটা সাংবিধানিক সরকার, সংবিধানের আওতায় সে শপথ নিয়েছে।
তো সংবিধানের আওতায় যদি সে শপথ নিয়ে থাকে তাহলে সংবিধান অনুযায়ী তাকে চলতে হবে। সেটা হচ্ছে 90 দিনের ভিতরে নির্বাচন হতে পারতো, যেটা আমরা চিফ জাস্টিস সাবেক 91 সালের যে নির্বাচন আমরা দেখেছি, উনি মানে দেখবেন যে তাৎক্ষণিক এসে আপনি ধরেন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বিচক্ষণ ব্যক্তি, এটা আমার থেকে আপনি আরো ভালো জানেন, জাস্টিস হাবিবুর রহমানের কথা, জাস্টিস হাবিবুর রহমানের, তিনি কিন্তু মনে করছিলেন যে এই ডিক্লারেশন বাতিলের যে ক্ষমতা সরকারের কাছে, তাৎক্ষণিকভাবে পত্রিকা বন্ধ করে দেওয়া, এই যে জুলুম, এটা জুলুম মনে করছেন, বাতিল করে দিচ্ছে। এই সরকারে আমাদের একটা পণ্ডিততুল্য, আমাদের সহকর্মী বলবো, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক, পণ্ডিততুল্য ব্যক্তিত্ব ডক্টর আসিফ নজরুল সাহেব ক্ষমতায়, আইন উপদেষ্টা। তো মানে কি বলবো এটাকে, ডিজিটাল আইনে তো মানুষ শুধু ক্ষতিগ্রস্ত হয় নাই, অপমানিত হয়েছে, জুলুমের শিকার হয়েছে, সেটি তিনি 9 মাসেও কোনো সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছেন। এই যা ছিল তাই সেই অবস্থায় আছে। সেই কারণে আমি বলবো, ও খুব ভালো ব্যাখ্যা দিয়েছে এখানে বিনিয়োগের ক্ষেত্রে। কোনো দেশ, আমারই যদি কিছু টাকা থাকে, আমি যদি একটা ছোটোখাটো দোকানদারিও করার চিন্তা করি, তাহলে বুঝবো যে এই মহল্লা, এই মোড়ে আমার এই দোকান দেওয়া ঠিক হবে কিনা, অর্থাৎ আমি থাকতে পারবো কিনা, এটা তো আমি দেখবো। আর আমার কোটি কোটি টাকা বা ডলার এখানে ইনভেস্ট করবে, বিদেশ থেকে আসবে, তারা কি কিছু জানবে না, কিছু শুনবে না। তো ডক্টর ইউনূস সাহেবের কাছে আমার কাছে মনে হয়েছে তিনি প্রত্যাশা জাগিয়ে প্রত্যাশা আবার নিজেই ধ্বংস করে দিয়েছেন। কখনো কখনো মানুষ শুধু মনে করেন, আমারও মনে হয় যে তিনি কি আদতে ক্ষমতা ছাড়তে চাচ্ছেন, তিনি কি আদতে গণতন্ত্রের দিকে যাচ্ছেন, তিনি কি আদতে এই সংশয়টা আপনার মধ্যে কেন হচ্ছে যে তিনি প্রায় 9 মাসে পড়া অবস্থায় একটা রোডম্যাপ ঘোষণা করতে পারেননি। মানে অবস্থাটা এরকম যে ছেলে বড় হয়েছে বা মেয়ে বড় হয়েছে, পাত্র বা পাত্রী খালি দেখেই যাচ্ছে আমি বিভিন্ন জায়গায়। তো গ্রামগঞ্জে হলে তো আর ঢুকতে দেবে না বাড়িতে 9 মাসে, যদি পাত্র আমি নষ্ট দেখে ফেলি। তো ওনার এই 9 মাসের মধ্যে এতদিন আছে, দিনটা উনি বলতে পারলেন না, মাসটা বলতে পারলেন না স্পষ্ট করে। এটা একটা ভালো কথা বলছেন, বলতে চান কিনা। এখন ওই চান কিনা এই জায়গায় এসে মানুষের সন্দেহ দেখা দিয়েছে যে আদতে তিনি নির্বাচন করবেন কিনা। আমরা গত সরকারের সময় একটা ভালো নির্বাচনের জন্য এক বিএনপিতেই মানে প্রায় 5,500 গুম হয়েছে, খুন হয়েছে, নিখোঁজ হয়েছে, প্রায় 60 লক্ষ এদেশে মামলা, মানে আসামি 60 লক্ষ। আমার দল সহ, আমার দলে হয়তো বেশি যেহেতু বড় দল, 2.5 লক্ষ মামলা। কিসের জন্যে? গণতন্ত্র চাওয়ার জন্যে, ভালো নির্বাচন চাওয়ার জন্য। তো সেই জন্য আমার কাছে মনে হচ্ছে এই সরকার দ্রুত সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে পারে যে পরিস্থিতির উদ্ভব ঘটবে, সেটি তাকে কিন্তু দায় দায়িত্ব বহন করতে হবে। ওয়েল, অনেক ধন্যবাদ আপনাকে। রাশেদ, আপনার সামনে অনেকগুলো প্রশ্ন, তো এর মধ্যে আমি একটা জিনিস আপনার অপিনিয়ন জানতে চাচ্ছিলাম। মানুষের মধ্যে একটা এক ধরনের আতঙ্ক আছে মব কালচার নিয়ে। আপনারা লক্ষ্য করেছেন যে অনেক সিদ্ধান্তই কিন্তু মব কালচারের মধ্যে দিয়েই হচ্ছে। সেই জন্য কোনো ওই যে রাজনৈতিক দলগুলো অনেকেই অনেক কথাই, বা এই যে দুদুভাই যেটা ইঙ্গিত করলেন, মানে অনেক কিছুই তো বলাও যাচ্ছে না। তো এটা এই পরিস্থিতির জন্য তো গণ অভ্যুত্থান হয় নাই নাকি? জি, আসলে অনেকে আসলে মব জাস্টিস বলে, তো এটাকে আমি আসলে মব ইনজাস্টিস বলি। তো শুরু থেকে আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন জায়গায় এরকম ইনজাস্টিস চলছে। এখন বিচারটা যদি আমি আপনি দুদুভাই মিলে করি, তাহলে বিচার বিভাগের কাজটা কি, পুলিশের কাজটা কি, র্যাবের কাজটা কি? সেজন্য আমরা মনে করি যে সরকারের উচিত ছিল শুরুতেই এই বিচার বিভাগের উপরে, পুলিশের উপরে, প্রশাসনের উপরে কন্ট্রোল নিয়ে নেওয়া এবং তাদেরকে ফাংশন করতে বাধ্য করা এবং প্রশাসনকে ঢেলে সাজানো। দেখেন, শুধুমাত্র হাসিনা পালিয়ে গেল বা হাসিনার কিছু সাঙ্গপাঙ্গ দেশ ছেড়েছে, কিন্তু হাসিনা যে 14-15 বছর ধরে একটি ফ্যাসিবাদতন্ত্র কায়েম করেছিল, সেটাকে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস ভাঙতে পেরেছে। পাকিস্তান আমলের আমলা কামলাদের নিয়ে কিন্তু শেখ মুজিব দেশ চালাতে গিয়ে ব্যর্থ হয়েছে। ঠিক একইভাবে আমার কাছে মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সেই একই পথে হাঁটছে। তিনি আওয়ামী আমলের দুর্বৃত্ত, সুবিধাভোগী এবং যারা এই সরাসরি ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে, সেই পুলিশ প্রশাসন, নির্দেশদাতা, হর্তাকর্তা
একই সাথে 14, 18, 24 সালের ডিসি এসপি যারা ছিল তাদেরকে বহাল তবিয়তে রেখে তিনি রাষ্ট্র সংস্কার করতে চাচ্ছেন। আর এই কারণে যেটি হচ্ছে যে আসলে পুলিশের মধ্যে 80% আওয়ামী পরিবারের, যেটা আইন উপদেষ্টা নিজেই বলেছেন, এটা আমাদের তথ্য না, তার তথ্য। তো এই পুলিশ কি আসলে কাজ করবে? আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আমরা দেখেছি ছাত্রলীগ না করলে এনএসআইতে ভেরিফিকেশনের চাকরি মিলে না। এসবি বলেন, অন্যান্য গোয়েন্দা সংস্থা বলেন, ডিজিএফআই বলেন, তো ওই গোয়েন্দা সংস্থা কি ফাংশন করবে? করবে না। তো যাদেরকে আসলে পানিশমেন্ট দেওয়া দরকার ছিল পানিশমেন্ট দেওয়া হয়নি, এবং এই কারণে আমরা যেটি শুনেছি বলা হচ্ছে যে প্রশাসনে বা পুলিশে ম্যাক্সিমামই তো জামাত বিএনপি বা এই ধরনের সমর্থক ঘরানার। তো যদি এখন আমরা এদেরকে সব বাদ দিয়ে দিই তাহলে তো এই পুলিশ বলেন, প্রশাসন বলেন, আমলারা, এরা তো সব জামাত বিএনপির হয়ে কাজ করবে, তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে। তো সেক্ষেত্রে আওয়ামী লীগের যারা ছিল তাদেরকে ভয় দেখিয়ে যতটুকু কাজ করানো যায়, এই যে একটা মোটিভেশন উপদেষ্টাদের মধ্যে চলে এসেছে, এই চলে আসার কারণে মূল সমস্যাটা তৈরি হয়েছে। এই সমস্যার অন্যতম একটি বড় সমস্যা হলো মব ইনজাস্টিস। দেখেন আপনার শাহবাগে গত পরশু দিন 20 থেকে 25 জন আহত নামধারী তারা সড়ক অবরোধ করে রাখলো সারাদিন, মানে সারাদিন সড়ক বন্ধ। তা আমি পুলিশের সাথে অবশ্যই কথা বলেছি, কারণ এদেরকে আমি চিনি। এরা আমাদের সংগঠনের একজন নেতা ফারুক হাসানের উপরে হামলা চালিয়েছিল শহীদ মিনারে, দাদু ভাই বা আপনারা হয়তো শুনেছেন। তো ওই সময় খুঁজতে গিয়ে দেখলাম যে একটা আহত নামধারী গ্রুপ, যারা আসলে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, পিজি হাসপাতাল, ঢাকা মেডিকেল বা বিভিন্ন হাসপাতালে তারা রয়েছে, এদেরকে পরিকল্পিতভাবে একটা সিন্ডিকেট করে রাখা হয়েছে। উদ্দেশ্য কি? সরকার যখন একটা ঝামেলায় পড়বে, যখন নির্বাচনের দাবিটা আসবে, তখন এরা মাঠে নেমে বলবে আমাদের জুলাই সনদ চাই, গণহত্যার বিচারের আগে কিসের ইলেকশন, আমাদের পুনর্বাসন করো, অর্থাৎ একটা গ্যাঞ্জাম করার জন্যই এইরকম একটি গ্রুপ রেখে দেওয়া হয়েছে। এবং এরাই কিন্তু রাস্তায় নেমে কি করছে? সাংবাদিকদের উপর হামলা করছে, সাধারণ পথচারীকে যেতে দিচ্ছে না, হামলা করছে। সেই ভিডিও নিশ্চয়ই আপনি দেখেছেন। তো এইভাবে তো সরকার নিজেই মব ইনজাস্টিস তৈরি করছে। আরেকটি বিষয় দেখেন, আওয়ামী লীগের নিষিদ্ধের আন্দোলন বা তাদের সাংগঠনিক কার্যক্রম বন্ধের আন্দোলন তো আমরাও করেছি। বিএনপি বলছে যে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার হতে হবে। প্রত্যেকটা দল যেমনিভাবে আওয়ামী মাফিয়া লুটেরাদের বিচার চাই, ওই সংগঠনেরই বিচার চাই। কিন্তু যেখানে 144 ধারা আপনি জারি করে রাখলেন, আমাকে তো যেতে দেননি। গত 4 দিন আগে আমরা সচিবালয় ঘেরাও করতে গেছিলাম, কারণ রাষ্ট্রপতি আব্দুল হামিদ পালিয়ে গেল, দেশ ছাড়ল। গণমাধ্যমে খবর প্রকাশিত হলো যে সরকারের গ্রিন সিগন্যালে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় তিনি দেশ ছেড়েছেন, এবং তার সেই কূটনীতিক পাসপোর্ট কিন্তু বহাল ছিল। তো এর প্রতিবাদে আমরা যখন ঘেরাও করতে গেলাম আমাদেরকে থামিয়ে দেওয়া হলো। আমাদেরকে বলা হলো যে আপনারা যারা আন্দোলন করছেন, যারা সরকার রয়েছে, সব তো আপনারা দেশকে অস্থিতিশীল করা যাবে না। ঠিক আছে, আমরা সুবোধ বালকের মতন কথা শুনলাম, কিন্তু যারা আপনাদের সাথে সম্পৃক্ত, যাদের মনোনীত এই উপদেষ্টা পরিষদ, সেই তারা তো আপনাদের কথা শুনলো না, যমুনা ঘেরাও করলো, হঠাৎ করে তারা আবার শাহবাগে চলে গেল। জনগণের কাছে প্রশ্ন যে তাহলে কি জামাতে ইসলাম আসলে এই আপনার শাহবাগের প্রতিশোধ নিল? এ ধরনের অনেক আলোচনা আছে, কারণ আমরা দেখেছি পরবর্তীতে। আপনি নিশ্চয়ই ওখানকার স্লোগানগুলো শুনেছেন? হ্যাঁ, অবশ্যই আমি শুনেছি, আমি সেই বিষয়ে আসবো। দেখেন যে এই যে আন্দোলনটা হলো, এই আন্দোলনের জামাতকে কিন্তু এনসিপি ডেকে এনেছে, ফোন করে, মিটিং করে, যে আপনারা আসেন। ইসলামী আন্দোলন বলেন, খেলাপথ মজলিস বলেন, বাংলাদেশ খেলাপথ মজলিস বলেন, হেফাজত ইসলাম বলেন, বা অন্যান্য দল, কয়েকটা দল গিয়েছে। আমাদেরকেও ডেকেছিল, আমরা যাইনি। বিএনপিকেও ডেকেছিল, বিএনপি যায়নি, কারণ বিএনপি তারা নানান বড় একটা দল, তাদের হয়তো স্ট্র্যাটেজি, তারা যায়নি। আমরা আমাদের মতন আমরা প্রেস ক্লাবে আন্দোলন করেছি। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যাদেরকে আপনি ডেকে আনলেন তাদেরকে আবার আপনি রাজাকার তকমা দিচ্ছেন, তাদের দায় নেবেন না। ওইখানে গোলাম আজমের বাংলায় আপনার আওয়ামী লীগের ঠায়নায় স্লোগান এসেছে। এমনকি এই অভিযোগ এনসিপির নেতারা করছে যে জাতীয় সঙ্গীত গাইতে বাধা দেওয়া হয়েছে, কিন্তু তারা বলছে না কারা বাধা দিয়েছে। তো যেই বাধা দিক না কেন, দায়িত্ব আপনাকে নিতে হবে, কারণ এই মুভমেন্টটা আপনি তৈরি করেছেন, তো আপনি দায় নেবেন না কেন? আবার যখন আপনি বলছেন যে একটা ছাত্রলীগ ধর, একটা আওয়ামী লীগ ধর, আবার দর্শকরা বলছে ধরে ধরে জবাই কর, হ্যাঁ জেলে ভর, এটাও বলেছে। কিন্তু যেহেতু মুভমেন্টটা আপনার তৈরি, দায়িত্ব আপনার নিতে হবে। অবশ্যই। তো আমি সর্বশেষ যেটি বলবো, দেখেন বাংলাদেশে আমরা অনেকগুলো দেখছি একের পর এক মানে অস্থিতিশীল অবস্থা, গ্রামগঞ্জ, পাড়া মহল্লায়। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যদি অভ্যুত্থানের পরে শুরুতেই একটি আপনার মানে জাতির উদ্দেশ্যে একটি বক্তব্য দিতেন,
যে তোমরা ছাত্ররা আন্দোলন করেছো, যুবকরা আন্দোলন করেছো, এখন সবাইকে পড়ার টেবিলে ফিরতে হবে। বাংলাদেশে যদি ভালো শিক্ষক তৈরি না হয়, ভালো সাংবাদিক, ভালো আইনজীবী, ভালো ডাক্তার, ভালো ইঞ্জিনিয়ার না তৈরি হয়, শুধুমাত্র নেতাই তৈরি হয়, তো নেতা কিভাবে দক্ষ জনবল না থাকলে একটি নতুন রাষ্ট্র বিনির্মাণ করবে? এখন আমাদের সমস্যা আসলে সেই জায়গায় হয়েছে যে আমরা ওই দিকে মনোযোগ দিচ্ছি না, নতুন বাংলাদেশ গঠনের দিকে। আমরা সবাই এখন নেতা হইতে চাই, যে কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখি যে 5 জন মিলে একটা আন্দোলন করছে, 10 জন মিলে আর একটা আন্দোলন করছে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে একই অবস্থা। ছাত্ররা এখন আর পড়ার টেবিলে নাই, দেশ ধ্বংসের দ্বার প্রান্তে আমি মনে করি। অনেক ধন্যবাদ। অনেক কথা। এই অভ্যুত্থানে দুটো স্লোগান খুব বেশি আলোড়িত হচ্ছে সর্বত্র। একটা হলো রাষ্ট্র মেরামত, আর আরেকটা হচ্ছে নতুন বন্দোবস্ত। এখন মতি ভাই, জি, আপনার কথা বলার আগে রাশেদের একটা কথা বলে, অনেকগুলো কথা অনেক ভালো বলছে, ভালো ভালো কথা বলেছে, কিন্তু একটা কথা বলে নাই, সেটা আমি অপেক্ষা করছিলাম সে বোধহয় বলবে। সেটা হয়তো বা তার মনেও না থাকতে পারে। পরবর্তী সময় হয়তো সেটা হচ্ছে যে 4-5 জনের একটা আন্দোলন তাদের মতো করে তারা করছে। যেমন ছাত্রদের শিক্ষা ব্যবস্থাটা, আমার মানে আন্দোলন তো আপনিও ছাত্র রাজনীতি করছেন, আমরাও করছি, কিন্তু এইরকম ভয়ঙ্কর একটা জায়গায় তাদেরকে দিয়ে মানে রাজনৈতিক দল গঠন করা, তাদেরকে ইন্টারমিডিয়েটের ছেলে, আমি দেখলাম পত্রিকাতে দেখলাম যে রেলওয়ে বোর্ডের সে মেম্বার, পরামর্শক, কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি। ইন্টারমিডিয়েট একটা ছেলে যে আপনার একারে ক্লাসরুমে থাকার কথা, যারা গবেষণা করা, যারা পিএইচডি করবে, যারা মাস্টার্স করবে, অনার্স করবে, কেউ নেই। ঢাকা ইউনিভার্সিটি গেলে খুব মর্মান্তিক অবস্থা, খোঁজ খবর নিলে ওই যে ও যেটা বললো, ভালো জনশক্তি এই জায়গা থেকে তো উৎপাদন হয়। ছাত্র রাজনীতি যারা করছে সবাই কি ছাত্র জাতীয় রাজনীতিতে এসছে? না, সবাই আসে নাই। তার বড় অংশটাই দেখা যাবে সচিবালয়ে গেছে, মানে পাকিস্তান আমলও তাই। যারা কেউ মেডিকেলে গিয়ে ডাক্তার হয়েছে, পেশাজীবী হয়ে বিভিন্ন রকম সাংবাদিক হয়েছে, লেখক, বুদ্ধিজীবী হয়েছে, কিন্তু এখন একটা মনে হয়েছে যেন সরকার। সেই জন্য বছর রাশেদ সব কথা বলেও এখন প্রবণতা হচ্ছে একটা রাজনৈতিক দল করতে হবে। এটা প্রতিদিনই একটা নতুন রাজনৈতিক দল প্রতিদিনই হচ্ছে, মানে আজকেও বোধহয় একটা হয়েছে রিপাবলিকান পার্টি, বোধহয় রিপাবলিকান পার্টি। তো এখন যে জায়গায় এসে আমরা দাঁড়াইছি, আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে সুকৌশলের রাজনীতি এবং রাজনীতিবিদ যারা দেশটাকে পরিচালনা করবে, তাদেরকে দেখবেন খুব পরিকল্পিতভাবে নির্বাচনের কথা বললে, গণতন্ত্রের কথা বললে, মানে বিশেষত সোশ্যাল মিডিয়াতে এমনভাবে তাদেরকে অ্যাটাক করা হচ্ছে, মানে একটা মানে লেবাস দেওয়া হচ্ছে, যেটি পরিচিতি দেওয়া হচ্ছে, এটা খুব ভয়ঙ্কর। এত ভয়াবহ আমার কাছে মনে হয় এর আগে কখনো ছিল না। এই যে আপনার যে ও যেটা ব্যাখ্যা দিল রাশেদ, ছাত্র আন্দোলন হবে না এটা তো আমি বলি না। একেবারে ব্যারিকেড ভেঙে নিয়েও আমরা অনেক সময় অতীতে দেখা গেছে গুলি খাইছে, কিন্তু ব্যারিকেড ভেঙে টেঙে সামনে গেছে। আর এখন যমুনায় মানুষ ইনভাইট করে তাদেরকে দাঁড় করানো হচ্ছে। আরও লক্ষ্য করছেন কিনা আমি জানি না, 1 ঘন্টা মানে নোটিশ দেওয়া হয়েছে, 1 ঘন্টার মধ্যে এটা করতে হবে। আমার কাছে মনে হচ্ছে ওখান থেকে বলা, অর্থাৎ যমুনার থেকে বলা হচ্ছে এই কথা বলা হোক, আর তারা মন্ত্রী মানে উপদেষ্টা মন্ত্রীরা বসে পড়লেন। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারটাই কি? নিষিদ্ধ এটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে হয়ে গেছে, আমার কাছে যেটা মনে হয়েছে। সেটা আপনি 9 মাসে এসে আনুষ্ঠানিক করলেন। আপনার যে সময় নির্বাচনের কথা হচ্ছে, করিডোরের প্রসঙ্গ নিয়ে আসলেন। আপনি ইলেকশন করলে তো বোঝা যেত। এখন যে কথাটা বিভিন্ন জায়গায় মানে চাওয়ার হচ্ছে, আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করছেন, নির্বাচন যত ভালোই করেন না কেন। আমি নিশ্চিত ও রাশেদ গিয়ে ইলেকশন করলো, আওয়ামী লীগ প্রার্থী থাকলো, সে পরাজিত হচ্ছে একে নিশ্চিতভাবে, তার জামানত হারাতো। আমি নিজে 96-এ মানে যখন ইলেকশন করছি, জামাত আমার বিরুদ্ধে প্রার্থী, আওয়ামী লীগ আমার বিরুদ্ধে প্রার্থী, সব দলে প্রার্থী। আমি শুধু জিতি নাই, রেকর্ড পরিমাণ ভোটে জিতছে। তো আমার কাছে মনে হয়েছে যে এখন মানে এইটিকে পরিস্থিতির মূল জিনিসটাকে চোখ ঘোরানোর জন্যে,
কারণ 2-3 মাস আগেও কিন্তু ডক্টর ইউনূস সাহেব বলেছেন এটার কোনো মানে প্রয়োজন তিনি অনুভব করছেন না, মানে নিষিদ্ধ করার ব্যাপার। এখন যে জায়গায় এসে দাঁড়াইছে, মূল সাবজেক্টটা থেকে আমরা অন্য দিকে নিয়ে যাচ্ছি মানুষের যে প্রবণতা, এটা কেন জানি ডক্টর মোহাম্মদ ইউনূস অন্য কিছু করতে চাচ্ছেন, এই ধরনের মানুষের ভিতরে একটা আলোচনা বা চিন্তা তৈরি হয়েছে। সেই জন্য এটা খুব আমাদের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে না আগামী দিনে, যদি আমরা এই জায়গা থেকে না সরি। এই জায়গার মানে একটা ভালো নির্বাচনের জন্য প্রস্তুতি না নেই, অর্থাৎ রাষ্ট্র মেরামতটা গেল কোথায়? এটা আমি ইচ্ছা করেই চাচ্ছিলাম না যে আপনি ওই মেরামতের প্রসঙ্গ, এগুলো এখন একটা কথা বাতকে বাত হয়ে দাঁড়াইছে। ওই যে নতুন বন্দোবস্ত, মানে এখন ওই বন্দোবস্তকে এখন যারা স্লোগান দিচ্ছে, আপনি এই বাংলাদেশের আপনি লক্ষ লক্ষ মানুষ মুক্তিযোদ্ধা আত্মহতি শহীদ হয়েছে, আপনি যে স্লোগানের মানে দিছেন, এরপরে তো মরে যাওয়া, আমরা এইসব শোনার পর আমার কাছে মনে হয়েছে যে এইটার জন্য কি আল্লাহ বাঁচায় রাখছিল নাকি আমাদের। কি ভয়ঙ্কর! এমন একটা পরিবার আপনি বাংলাদেশে পাবেন না যারা রক্ত দেয় নাই, যারা এই দেশটা গঠনের জন্য। সেই দেশে মানে যে সরকার আসছিল স্বাধীনতা হওয়া, সে ব্যর্থ হতে পারে, কিন্তু রাষ্ট্র তো ব্যর্থ হয় নাই। আপনি রাষ্ট্রকে আপনি কোন জায়গায় নিয়ে যাচ্ছেন, সেইটাকে যে স্লোগান দিচ্ছেন, সরকারের উচিত আন্দোলন কাটছে, যেটা রাষ্ট্র খুব ভালোভাবে ব্যাখ্যা করছে, এর দায় তাদেরকে নিতে হবে, সেই এর কোনো ভিন্ন পথ নেই। অনেক ধন্যবাদ রাশেদ। আমাদের আসলে গন্তব্যটা কোথায়? আমাদের গন্তব্য তো আসলে একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করা। তো এখন মনে হচ্ছে যে গণতন্ত্রের জন্য যে আন্দোলনটা, সেই গণতান্ত্রিক শব্দ চয়ন আর করা যাচ্ছে না, কারণ গণতন্ত্রের জন্য তো নির্বাচন দরকার। সেই নির্বাচন নিয়ে কথা বলতে গেলে নানান ধরনের মানে অপবাদ দেওয়া হচ্ছে। দুদুভাই যেটি বললেন যে মনে হচ্ছে যে এটা একটা অপরাধ হয়ে দাঁড়িয়েছে। দেখেন, এই যে গণ অভ্যুত্থান হলো কেন? হাসিনা যদি সঠিকভাবে নির্বাচন দিত, বা 24-এর ইলেকশনে বিএনপি বা আমরা বা জামাত অংশ নিত, বা একটি নির্বাচন হতো, যেমনই হোক না কেন, হয়তো বিএনপি কিছু আসন পেলো, আমরা কিছু, বা আওয়ামী লীগ পাশ করলো, তারপরেও কি আসলে গণ অভ্যুত্থান হতো না? আর রাজনৈতিক দলগুলো তো আসলে সবসময় এই সংগ্রাম বা ত্যাগের পরিচয়টা দিয়েছে, স্যাক্রিফাইস করেছে। নির্বাচনে তো দুদুভাই চাইলে তো ওই যে শাহজাহান অমরের মতো চলে যেতে পারতেন না? জাননি তো, তার মানে তাদের সংগ্রাম রয়েছে, তাদের সেই ত্যাগ রয়েছে। কিন্তু এখন মনে হচ্ছে যে তাদেরকে ভিলেন বানানো হচ্ছে। এখন নির্বাচনের কথা বললেই, রোডম্যাপের কথা বললেই, রোডম্যাপ মানে কি? আপনার রাষ্ট্র সংস্কারের অংশই তো রোডম্যাপ। আপনি একটি রাষ্ট্র সংস্কার করতে চান, তা আপনার পরিকল্পনা আপনি দিবেন না? একটি বিল্ডিং করতে গেলেও তো আপনার রোডম্যাপ লাগে, আপনার হচ্ছে ডিজাইন লাগে, তাই না? তো এই সরকারের আসলে কোনো ডিজাইন নাই। এই কারণে আমার কাছে মনে হচ্ছে যে আমরা অনিশ্চিত গন্তব্যের পথে আসলে হাঁটছি। দেখেন, সরকারের কতগুলো কাজ খুব গুরুত্বপূর্ণ ছিল, যেমন আহতদের পুনর্বাসন করা। আহতরা ঠিকমতো চিকিৎসা পাচ্ছে না। আমাদের অফিসেও অনেকে এসে বলে যে ভাই 1 লাখ টাকা পেয়েছিলাম। আপনি একটি জুলাই ফাউন্ডেশন গঠন করলেন, যার মূল কাজ ছিল আহতদের পুনর্বাসন, শহীদদের তালিকা তৈরি করা, শহীদ পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া, অথচ সেখানকার 2 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি পদত্যাগ করলো। সার্জিস সাহেবের কাছে আহতদের পুনর্বাসন, শহীদের তালিকা তৈরি, ক্ষতিপূরণের থেকে রাজনৈতিক দল গঠন মুখ্য উদ্দেশ্য হলো। এরপরে আমরা দেখলাম যে শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধ পদত্যাগ করলো। তারা যে পদত্যাগ করলো, এর আগে কি তাদের কাজের জবাবদিহিতা দিয়েছে? কতটুকু কাজ তারা করেছে? একজন মাত্র ব্যক্তি পদত্যাগ করেন নাই, এইখান থেকে, এই ফাউন্ডেশন থেকে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। সামনে যদি তিনি পদত্যাগ করেন তখন, মানে আমি ওই ফাউন্ডেশনের কথা বলছি। এই যে একটি ফাউন্ডেশন, যেখানে আপনার কত কোটি টাকা সেখানে এসেছে, কত টাকা খরচ হয়েছে, তার কোনো জবাবদিহিতা, স্বচ্ছতা নাই। অনেক শহীদ পরিবার আমাদের সাথে সাক্ষাতে আসে, কথা বলে যে ভাই আমার ছেলেটা জীবন দিল, এ তো আয় রোজগার করতো, আমরা তো এখন খুব কষ্টে রয়েছে। তো সরকার আসলে এইদিকে মনোযোগ নাই। সরকার এখন ওই যে হাসিনা বলতো উন্নয়নের কথা, তারাও এখন উন্নয়নের জোয়ারে বাংলাদেশকে ভাসাতে চাচ্ছে। দেখেন, একটি গণ অভ্যুত্থানের পরে প্রাথমিক দায়িত্ব হয় অপরাধীদেরকে গ্রেপ্তার করা, বিচার করা, এবং আগামীর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে সেটার জন্য ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া। আমরা আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে আমাদের দলের পক্ষ থেকে প্রস্তাব দিয়েছিলাম
যে যে সিদ্ধান্তই নেন না কেন জাতীয় ঐক্যমত এবং জাতীয় সংলাপের মাধ্যমে। আমাদের কাছে তথ্য এসেছিল সরকারের পক্ষ থেকেই যে গত সোমবারে অর্থাৎ নিষিদ্ধ হওয়ার মানে মানে রবিবারে নিষিদ্ধ হয়েছে, সোমবারে একটা জাতীয় সংলাপ হবে। মোটামুটি বিএনপিকেও অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল, আমাদেরকেও জানানো হয়েছিল। হুট করে কি হলো, তারা জাতীয় সংলাপ জাতীয় ঐক্যমত না ডেকেই বা এই ধরনের পরিস্থিতি না তৈরি করে তারা কিন্তু নিষিদ্ধ বা সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করেছে। দেখেন, একটি দলকে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করলে খুব বেশি ক্ষতি হয় না। আওয়ামী লীগের এখন তারা কি আসলে এই অভ্যুত্থানের পরে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারছে? যদি নিষিদ্ধ করা হতো তাহলে এই যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছেড়ে পালাতে পারতো না, তাদের প্রত্যেকের পাসপোর্ট বাতিল হতো, সম্পদ বাজেয়াপ্ত হতো এবং রাষ্ট্রীয় কোষাগারে তাদের সম্পদ জমা হতো। একই সাথে এই নিষিদ্ধ সংগঠনের কেউ সদস্য হতে পারতো না। আমাদের সকলের প্রিয় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কি বলে রেখেছেন? তিনি বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিবে কি নিবে না সেটি আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে প্রশ্ন করছি, আপনি তো এই কথা বলেছিলেন নিষিদ্ধ বা সাংগঠনিক কার্যক্রম বন্ধ হওয়ার পরেও, নিবন্ধন স্থগিত হওয়ার পরেও আপনি কি আপনার ওই বক্তব্যের জায়গায় রয়েছেন নাকি বক্তব্য পরিবর্তন করেছেন? সরকারের উচ্চ পর্যায় থেকে যখন ভবিষ্যৎ চিন্তা না করে বক্তব্য আসে, সেই রাষ্ট্রের গন্তব্য কোন দিকে যেতে পারে সেটি নিয়ে আমি সন্দিহান। সর্বশেষ বলবো, দেখেন, রাজনৈতিক নেতৃত্বকে দোষারোপ করা হচ্ছে যে তারা রাষ্ট্র সংস্কার চায় না, গণহত্যার বিচার চায় না, তারা শুধু ইলেকশন করে। গতকাল আমি আরেকটি টেলিভিশনের টক শোতে ছিলাম, সেখানে বিএনপির একজন নেতাকে ব্যাপকভাবে কটাক্ষ করা হলো, আরেকজন এনসিপির নেতা। তিনি বলছেন যে গত 17 বছরে আপনারা ব্যর্থ হয়েছেন। দেখেন, এই যে আমরা 14-15 বছর ধরে লড়াইটা করেছি, হাসিনাকে ধাক্কাইতে ধাক্কাইতে দেওয়ালটা এরকম করে রেখেছিলাম। আমাদের সাথে কিন্তু এই 14-15 বছরের লড়াইয়ে ছাত্ররা মানে সাধারণ শিক্ষার্থীরা ছিল না। তাদের যখন শুভবুদ্ধির উদয় হয়েছে তারা আমাদের সাথে যুক্ত হয়ে সবাই মিলে এই দেওয়ালটা আমরা ফেলিয়ে দিয়েছি। এখানে কি রাজনৈতিক নেতৃত্ব ছিল না? বিএনপি বলেন, গণ অধিকার পরিষদ বলেন, জামাত ইসলাম বলেন, রাজনৈতিক নেতৃত্ব ছাড়াই কি হঠাৎ করে কিছু ছাত্ররা আসলো হাসিনার পতন হয়ে গেল? না। আমার কাছে দেখেন, ছাত্ররা আমার কাছে এবং আমাদের সভাপতি নুরুল হক নূরকে বলেছিল যে ভাই আমরা আর পারতেছি না, যখন আন্দোলনটা বন্ধ হয়ে গেছে, আপনারা যেহেতু কোটা সংস্কার আন্দোলনের সিনিয়র, আপনারা এখন দলগুলোকে বলেন তারা যাতে নেমে যায়। আমি নিজে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে বলেছিলাম যে ভাই, তারা আমাদেরকে কথা দিয়েছে এক দফার ঘোষণা দিবে, বিএনপির সমস্ত শক্তি নামিয়ে দেন, অন্যান্য দলের সাথে কথা বলেন। এই লিয়াজোটা কিন্তু নুরুল হক নূর, আমি নিজে এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানও কিন্তু এর সাথে যুক্ত ছিলেন। যেহেতু এটা একটা পরিকল্পনা, এটা তো সবাইকে বলা যায় না, তো আমরা তো স্বয়ং সাক্ষী যে একসাথে বিএনপি, গণ অধিকার পরিষদ সহ সমস্ত দল কিভাবে আন্দোলনটা করেছে, ছাত্রদেরকে সহযোগিতা করেছে। এই ছাত্রদেরকে তো আমরা কেউ কটাক্ষ করছি না। ছাত্ররা এখন যদি বলে আপনারা 17 বছর ধরে ব্যর্থ হয়েছেন, তাহলে তো জাতীয় ঐক্য সংহতি থাকে না। এই মুহূর্তে আমাদের সবথেকে বড় সমস্যা যে জাতীয় ঐক্য সংহতি যেখানে আমাদের ধরে রাখা দরকার ছিল, কিন্তু সেটা ভেঙে পড়েছে। এই জন্য আমার কাছে সন্দেহ লাগে যে আগামীর বাংলাদেশ, আমরা যে ধরনের বাংলাদেশ আমরা স্বপ্ন দেখেছিলাম, গণতান্ত্রিক বাংলাদেশ, ন্যায় বিচার, সাম্য, মানবিক মর্যাদার বাংলাদেশ, সেই বাংলাদেশ আদৌ কি আমরা গঠন করতে পারবো, নাকি সেই পুরাতন হাসিনার যে সিস্টেম ছিল ওই সিস্টেমের মধ্যে আমরা আবার ঢুকে পড়বো? অনেক ধন্যবাদ। রাশেদ তো মোটামুটি একটা সম্পাদকীয় লিখে ফেলেছেন নতুন করে বাংলাদেশের চিত্রটা। তো আপনি চিত্রনাট্য যদি আপনাকে বলা হয় যে আপনি বাংলাদেশের একটা চিত্রনাট্য লেখেন, তো আপনি কি লিখবেন, কিভাবে লিখবেন? প্রথম হচ্ছে যে গণঅভ্যুত্থানের, স্বৈরতন্ত্রের পতন, মানুষের স্বপ্ন, জিজ্ঞাসা, ক্ষয়ক্ষতি এবং তার সাফল্য সবগুলো যদি এক জায়গায় আনা যায়, তাহলে পরে এর পিছনের ঘটনা যেগুলো আছে, আমি যেটাকে 71, 90 গণঅভ্যুত্থান, সবগুলোরই ধারাবাহিক একটা রূপ। অর্থাৎ ওখানে আমরা সফল হয়েছি, কিছু কিছু ব্যর্থ হয়েছে, ঠিক সেইটিকে এবার সম্ভাবনাটা আমার হাতে এসেছিল, এখনো আছে। অর্থাৎ মানুষকে নতুন করে ভাবনার যে সুযোগটা দেওয়া, সেটা মানুষের হাতেই দেওয়া, কারণ মানুষের জন্যই কাজ করা। সেই জায়গাটা এসে কেমন যেন মনে হয়েছে যে রাজনৈতিক দলগুলো, যেটা রাশেদ বলল, তাদের যে লড়াই, তাদের যে সংগ্রাম, তাদের দল, প্রতিষ্ঠান, ছাত্র সংগঠন, শ্রমিক সংগঠন, সবাই মিলে মিলে যার যার অবস্থান থেকে শেষ কিন্তু করেছে। এখানে যেমন গণতান্ত্রিক ছিল, ইসলামিক দল ছিল, যেমন বিএনপি
বা জামাত বা গণ অধিকার পরিষদ, ঠিক সিপিবি, যার যার অবস্থান থেকে তারা কিন্তু কাজ করেছে। কিন্তু এখন এসে একটা নতুন গোষ্ঠী, যেটা একটু আগে আপনি বললেন, নতুন বন্দোবস্তের যারা বস্তা কাঁধে নিয়েছে, আমি নিজে ব্যক্তিগতভাবে, আমি জানি না আপনার কাছে কতটা তথ্য আছে, প্রতিটি গণঅভ্যুত্থানের পরবর্তী একটা তরুণ সমাজ, তরুণ নেতৃত্ব বেরিয়ে আসে প্রতিটা গণঅভ্যুত্থানের লড়াইয়ের পরে। এবারও বেরিয়ে আসছিল, এবারও বেশ কিছু সম্ভাবনাময় তরুণ যারা জাতীয় ক্ষেত্রে রাজনীতিতে ভূমিকা রাখবে বলে আমার কাছে মনে হয়েছিল। তো কিন্তু খুব অল্প সময়ের মধ্যে তার এমন কিছু অপকর্ম, এমন কিছু কালিমালিপ্ত হয়েছে যেগুলো খুব দুঃখজনক। মানে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে, দল তো অবশ্যই না করার আমি ইয়ে করছি না, কারণ সে দল যখনই হয়েছে তখন আমি তাকে অভিনন্দন জানাইছি আমার অবস্থান থেকে, আমার নেতারা হ্যাঁ অভিনন্দন জানাইছে। কিন্তু খুব অল্প সময়ের মধ্যে তাদের এই যে বন্দোবস্তের যে ব্যবস্থাটা, দখলদারিত্ব, চাঁদাবাজি, লুটপাট, রাজনীতিতে এই জিনিসগুলো কাউকে কাউকে ব্যবহার করে কোনো মহল লাভবান হতে চায়। তো রাজনৈতিক নেতা কর্মীরা তো সতর্ক থাকতে হয় যাতে ব্যবহৃত হয়ে পরিস্থিতির উন্নত দিকে না যায়। এই জায়গাটায় স্বপ্ন এবং বাস্তবতার ভিতরে একটা ফারাক তৈরি হয়ে গেছে। আমরা যা করতে পারতাম সে থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে। যেমন একটি জনগণ সমর্থিত পার্লামেন্ট, ধরেন গত পার্লামেন্টকে ম্যাক্সিমাম লুটেরা, ব্যবসায়ী, মানে দেশদ্রোহী, এই টাইপের লোকজনই তো গত পার্লামেন্টটাও ধরে করে, তারা তো নির্বাচন করে আসে নাই, সরকারের আনুকূল্যে তারা ওখানে ঢুকছে। মন্ত্রী পরিষদও ওই সেম থিং। তো এর থেকে তো বেরিয়ে আসার যে সম্ভাবনাটা দেখা দিয়েছিল, সেটি যদি আমরা কার্যকর না করতে পারি কোনো না কোনো মহলের কারণে, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের আরও বেশি আগুয়ান ভূমিকাটা থাকা, কারণ তিনি তো রাজনীতিতে, কিন্তু দেখা গেছে তিনি যাদেরকে পছন্দ করেন তারা রাস্তায় নেমে প্রকাশ্যেই বলছে যে আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী 5 বছর প্রধানমন্ত্রিত্ব করবেন। আমার কিন্তু কোনো আপত্তি নেই তাতে। আমি একটা সভাতে বলছিলাম, অনেকে আবার এটা বললো দুদু এত আগে বলে ফেললেন, সেটা আমলাম যে আমি প্রধানমন্ত্রী হতে পারে। গত 1/11-এর পরে একটা রাজনৈতিক দল গঠন করেছিলেন, 27 দিনের মাথায় না 17 দিনের মাথায় সেটা তিনি বাতিল করছিলেন। এখনো তিনি একটি রাজনৈতিক দল, সবাই জানে যে এই যে নতুন রাজনৈতিক দলটা তারই অনুপ্রেরণায়, তারই পরিকল্পনায় এটা হয়েছে, অনেকে এটা মনে করে। যেমন জাসদের সঙ্গে সিরাজুল আলম খান, আপনি তো রাজনীতির একসময় দিকপাল ছিলেন, তো সিরাজুল আলম খান তো মেম্বার ছিলেন না, কিন্তু কেউ মনে করে না যে জাসদ সিরাজুল আলম খানের বাইরের কোনো ঘটনা। সেই জন্য আজকে যে মানে বিভ্রান্তিকর স্লোগান যারা উত্থাপন করছে, নতুন বন্দোবস্তের নামে লাগামহীন দুর্নীতি করছে, তারা কার লোক, তাদেরকে এই জায়গায় আনছে কি? অর্থাৎ স্বপ্নগুলোকে আমরা কেন ভেঙে ফেলছি, সম্ভাবনাকে কেন তছনছ করছে, কেন আমরা আবার মানে একটা নির্বাচনের দিকে জাতিকে নিয়ে গিয়ে সংকটকে আমরা মীমাংসা করার চেষ্টা করছি না কেন? না, নির্বাচনে কি এই মুহূর্তে সংকটের সমাধান? আপনি ওই দিকে যাওয়া মাত্রই ধান্দাবাজ যারা আছে, আচ্ছা, যারা দেশটাকে বেচে কিনে খেতে চায়, তারা বুঝতে পারবে যে তাদের কোনো আর সম্ভাবনা নাই। তাদের এখন এখানে ক্ষান্ত দেওয়া দরকার, কারণ জনগণে মানে একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারে, এবং অতীতেও তা দেখা গেছে। আমরা যাদেরকে মানুষই মনে করি নাই, গত সময় দেখেছি ওই জমিদার বা ধনাঢ্য ব্যক্তিরা কিভাবে ধরাশায়ী হয়েছে। ভবিষ্যতেও আমার মনে হয় যে ছেলেটিকে আমরা গুরুত্বের মধ্যে আনছি না, সেই দেখা যাবে আপনার নির্বাচিত হয়ে পার্লামেন্টে গেছে। সেই জন্যে নির্বাচন আমার কাছে মনে হয়েছে মানুষকে পথ দেখায়, একটি স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার একটা সম্ভাবনা তৈরি করে, এটা আমার কাছে মনে হয়। অনেক ধন্যবাদ আপনাকে দুদু ভাই। রাশেদ, শেষ হয়েও তো হইল না, তো কি হবে শেষ পর্যন্ত? না, সেটা আসলে সবকিছুরই তো শেষ থাকতে হয়। সুতরাং এই সরকারের শেষ হবে, তবে সেটি অনাকাঙ্ক্ষিতভাবে ফখরুদ্দিন
মঈনুদ্দিনের মতন আন্দোলন করে শেষ হোক সেটি আমরা চাই না। কারণ আমরা সবাই মিলে গণ অভ্যুত্থান করেছি। হয়তো এই উপদেষ্টা পরিষদে যারা আছে তাদের অধিকাংশই কখনোই আন্দোলন সংগ্রামে ছিল না, কখনোই আসলে হাসিনাকে কখনো স্বৈরাচার বলেনি, এটি সত্য। কিন্তু তারপরেও রাষ্ট্র মেরামত করার জন্য এনসিপির যারা নেতা, ওই সময়কার বৈষম্যের নেতারা তাদেরকে বসিয়েছে, আমরা মেনে নিয়েছি। কারণ রাজনৈতিক দলগুলো ওই সময় আসলে ক্যাচাল লাগাতে চায়নি, বিরোধ সৃষ্টি করতে চায়নি। কিন্তু তাদের কাছে আমাদের যে প্রত্যাশা ছিল, অন্তত সরকারের মেয়াদ কতদিন হবে, কি কাজ করবে, নির্বাচন নিয়ে তাদের ভাবনা কি, তারা সব আলোচনা করে নির্বাচনকে বাইরে রেখে। কিন্তু এত সংস্কার, এত পরিবর্তন কেন? নির্বাচনের জন্য বাংলাদেশে যদি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা থাকতো বা থাকে, এই বাংলাদেশ কখনোই স্বৈরাচারের কবলে পড়বে না। দেখেন, এই সরকার দায়িত্ব নেওয়ার পরে বলল, প্রত্যেকটা উপদেষ্টা বলল যে এই মন্ত্রণালয়ের যারা কর্মকর্তা ছিল তাদের প্রত্যেকের হিসাব 1 মাসের মধ্যে দিতে হবে। 9 মাস অতিবাহিত হয়েছে। আমি যদি 8 মাস ধরি, 8 মাসে এখনো পর্যন্ত কোনো মিনিস্ট্রি হিসাব দেয়নি। আমরা দেখেছি 2 জন উপদেষ্টার পিএসএ দুর্নীতি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। ওই মিনিস্ট্রি এখনো পর্যন্ত তারা কোনো তদন্ত কমিটি গঠন করে নাই। আমরা আরেকজন উপদেষ্টার যিনি পিও ছিল তার দুর্নীতি নিয়ে আমরা শুনলাম দুদক আপনার তদন্ত করছে, কিন্তু প্রত্যেকটা মিনিস্ট্রির দায়িত্ব একটি কমিটি গঠন করা এবং তদন্ত করা। ডিসি নিয়োগ নিয়ে কেলেঙ্কারির কথা আমরা প্রত্যেকে জানি। একজন এনসিপির নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে অভিযোগটা আসলো, দেখেন দীর্ঘদিন ধরে গণমাধ্যমে অভিযোগ আসলো, আমরা করলাম, এরপরে এখনো পর্যন্ত কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। প্রাথমিকভাবে তাকে অ্যারেস্ট করা দরকার ছিল না? আপনি যদি অভিযুক্তকে জেলের বাইরে রেখে আপনি তদন্ত করেন, সে তো ওই তদন্ত প্রভাবিত করতে পারে। এছাড়া আমরা আরও দেখেছি যে সরকার আসলে এই ধরনের নানান ধরনের কথা দিয়ে আসলে কথা রাখতে পারেনি। তো এখন নির্বাচন নিয়ে যে স্বপ্ন আমাদেরকে দেখিয়েছে ডিসেম্বরের মধ্যে বা জুনের মধ্যে, আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে সামনে একটি সংকট ঘনীভূত। কি হবে আমরা নিজেরাও বুঝতেছি না। হয়তো আমার কাছে মনে হয় যে হয়তো সামনে আরেকটা আন্দোলন করা লাগতে পারে। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস একজন পারফেক্ট ব্যক্তি, আমরা কেউ অস্বীকার করি না। সম্ভবত আপনার সাথেই তার আপনাকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। তখন আমি যতদূর শুনেছি আপনাকে সহ আপনার নুরুল কবির সাহেবকেও একটি সাক্ষাৎকার দিয়েছিল। তো সামগ্রিকভাবে তার একটি বক্তব্য আমি শুনেছিলাম। তিনি বলেছিলেন যে তাড়াহুড়া করে যথেষ্ট যোগ্য ব্যক্তিদের মাধ্যমে উপদেষ্টা পরিষদ গঠন করতে পারেনি। তো ঠিক আছে, আমি ওই সময় মনে করেছিলাম যে সরকার হয়তো সর্বোচ্চ 6 মাস থাকবে, তো যারা আসছে তারা একটি নির্বাচনের আয়োজন করবে। কিন্তু যে উপদেষ্টা পরিষদ যোগ্য না, ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে স্বীকার করলেন, সেই উপদেষ্টা পরিষদ এবং এই অল্প সংখ্যক মানুষ নিয়ে তিনি 2 বছর 1.5 বছর কিভাবে চালাতে চান? তার মানে রাষ্ট্র সংস্কার যদি সরকার করতে আসলেই সরকারের আগ্রহ থাকতো, তাহলে উপদেষ্টা পরিষদের সবার আগে সংস্কার করা দরকার ছিল। অনেক ধন্যবাদ আপনাকে দুদু ভাই। আপনি জানেন যে এই ভূখণ্ডের মানুষ বারবারই স্বপ্ন দেখে, বারবার হুচট খায়, এবার কী হবে জানি না। তবে হাতে সময় নেই, এখানে শেষ করতে হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ রাশেদ আপনাকেও। দর্শক, আপনারা যারা অনুষ্ঠানটা দেখলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় চাইছি।